জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, ৬ জেলায় ভয়াবহ বন্যা, ফেনীতে বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক নেই, আখাউড়া ও সেনবাগে 2 জনের মৃত্যু, লাখ লাখ মানুষ পানিবন্দী। অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র হচ্ছে, কমিটির প্রধান হিসেবে দেবপ্রিয়র নাম প্রস্তাব। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মানবজমিন, শেখ হাসিনাকে নিয়ে বহুবিধ চ্যালেঞ্জে ভারত, আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন। হঠাৎ বন্যায় বিপর্যস্ত 8 জেলা। জুলাইয়ের হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘ টিম আসছে আজ। সমকাল, দাবি দাওয়া ও বঞ্চিতদের চাপ পুলিশে, 3 স্তরে বড় রদবদল। প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে পাহাড়েও জলাবদ্ধতা। কালবেলা, আনিসুলের ছোঁয়ায় বিচারাঙ্গন চালাতেন তৌফিকা করিম। 5 শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর। দেশ রূপান্তর, পুলিশে ছিল ব্র্যান্ড গোপালগঞ্জ, ভেতরে বাইরে বিক্ষোভে অরক্ষিত সচিবালয়। আরও 7 হত্যা মামলা, শেখ হাসিনার সঙ্গে আসামি খায়রুল হক ও মুনতাসির মামুন। খবরের কাগজ, লাল পাসপোর্টই কাল, পালানো হলো না সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সময়ের আলো, দুদকের তালিকায় 80 প্রভাবশালী। ভারতের পানি ভাসালো 8 জেলা। দৈনিক করতোয়া, পুলিশে উলটপালট, ভয়াবহ বন্যার পদধ্বনি। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা আজ দেখছি যে আসলে প্রধান শিরোনাম বেশিরভাগ দৈনিক সংবাদপত্রেই বন্যার প্রসঙ্গটি, এবং বৃষ্টিও চলছে, যেটি বলা হচ্ছে যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বন্যা আরও ছড়িয়ে পড়তে পারে, এবং এর মধ্যে ভোগান্তির চিত্র আমরা দেখেছি। মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর আমাদের সঙ্গে রয়েছে। আমরা একটি মৃত্যু সংবাদও দেখেছি কোনো একটি শিরোনামে। আমরা আলোচনা শুরু করতে চাই। না, গত তো কয়েকদিন ধরে এমন আভাস পাওয়া যাচ্ছিল, এবং উজানের পানি, তারপরে তো প্রবল বৃষ্টিপাত, সবকিছু মিলে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, এবং কোনো জায়গায় যথেষ্ট বলা চলে এমার্জেন্সি অবস্থার মতো। এবং এক জায়গায় না, শুধু ফেনী নোয়াখালী এমন না, সিলেট অঞ্চল বা আরও অঞ্চল, পাহাড়ি অঞ্চলেও, আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও আপনি যেভাবে দেখাচ্ছিলেন যে বন্যা দেখা দিয়েছে। আমাদের বন্যা ব্যবস্থাপনায় দেশ হিসাবে বা আমাদের জাতি হিসাবে যদি বলি, যে সামগ্রিক একটা সক্ষমতা কিন্তু তৈরি হয়েছিল। এখন এই মুহূর্তে আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং যে সংশ্লিষ্ট দপ্তরগুলো এর সঙ্গে যুক্ত থাকেন সেখানে অনেক পরিবর্তন হয়েছে, পদের পরিবর্তন হয়েছে, ব্যক্তিরও পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে ব্যক্তির পরিবর্তন হলেও নিশ্চয়ই যে কর্ম অভিজ্ঞতা তাদের তৈরি হয়েছে, এবং যে প্রস্তুতি এই বিভাগগুলো থাকার কথা, সেই প্রস্তুতিগুলো তাদের আছে। এবং একই সঙ্গে আপনার মনে রাখতে হবে যে আমাদের স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা আগে ছিলেন, সেটা বিশেষ আদেশে তারা এখন আর ওই পদে নাই, বরং সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তেমনি প্রশাসকদের কিন্তু এখন অনেক কাজ, তাদের প্রশাসনের কাজ এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা যে কাজ করতেন সেটাও তাদের দেখভাল করতে হচ্ছে। তো আগেও যখন বন্যা হতো তখন একটা সমন্বিত উদ্যোগ নিতেন, এর সঙ্গে প্রশাসকরাও থাকতেন, জনপ্রতিনিধিরাও থাকতেন, সব মিলে। তো সেদিক থেকেও কিন্তু একটা বাড়তি চাপ বলা যায় সে ওখানে। আর একটু আগে যেটা বলছিলাম যে ব্যক্তির পরিবর্তন হয়েছে কোনো সরকারি বিভিন্ন বিভাগ, দপ্তর, অধিদপ্তর, অন্যান্য জায়গায়, কিন্তু আমার মনে হয় না যে তাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা। কারণ যেখান থেকে এই প্রস্তুতিগুলো নিঃসন্দেহে এটা দেখভাল করা হয়, ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা তো আছেই। এবং একই সঙ্গে সেনাবাহিনীও এই সময় মাঠে ছিল, সেটা অন্য কারণে, ফলে তারাও একটা বড় ভূমিকা পালন করবেন। এবং একটা বড় বিষয় এখানে উল্লেখ করতে চাই যে আমাদের যে তরুণ শিক্ষার্থী,
যারাই শিক্ষার্থী জনতার অভ্যুত্থানকে সফল করেছেন, তারা কিছুদিন আগেও কিন্তু স্বেচ্ছাসেবী হিসাবে অসাধারণ কাজ করেছেন এবং আমাদের সুনাম অর্জন করেছেন। যখন কোনো ট্রাফিক পুলিশ ছিল না, কোনো পুলিশই ছিল না আমাদের এখানে, এবং আমাদের এই শহরের যে জঞ্জাল সেটা যে কখনোই পুরোপুরি পরিষ্কার হয় না সেটা তো আমরা কম বেশি সবাই জানি। এবং আমরা ক্যাম্পাসগুলোতেও, এবং যে ক্যাম্পাসে আমিও যেখানে যুক্ত আছি, সেখানেও আমি কখনো পূর্ণাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিনি বহু বছর ধরে। আপনি নিজেও সাবেক শিক্ষার্থী হিসাবে নিশ্চয়ই গিয়ে দুঃখ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন এত অপরিচ্ছন্ন ক্যাম্পাস, এবং আমাদের শিক্ষার্থীরা কিছুদিনের মধ্যে সেটা ঝকঝকে করে ফেলেছেন। এবং যদি এটা তাদের সার্বক্ষণিক কাজ নয়, কিন্তু যে কারণে প্রসঙ্গ উল্লেখ করলাম যে আমরা কিছুদিন আগেও সমালোচনা করতাম যে আমাদের তরুণরা এখন আর স্বেচ্ছাসেবা দিতে অতটা আগ্রহী নন, তাদেরকে আর আগের মতো আমরা মাঠে দেখি না। এবং আপনার আমার সময় বা আরও যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের সময়কার বন্যার বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের যে অভিজ্ঞতা কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখা যেত, যে তারা তখনকার দিনে রুটি বানাতেন, খাবার বানাতেন, তখন তো এইভাবে কেনা খাবারের এত সুযোগ ছিল না। এরপরেও যখন কিছুটা কেনা যায় তখনও তারা প্যাকেট করে বন্যা দুর্গতদের সাহায্য করতেন, যেতেন। এই চিত্র আমরা খুব দেখেছি, বিশেষ করে 80 দশকের বন্যায়, 90 দশকেও আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে অনেকটা বিষয়টা একটা রাজনীতিক হয়ে যায়, সব কিছুর মধ্যে এটাও রাজনীতিকীকরণ হয়, রাজনীতি সংলগ্ন লোকেরাই সব কিছু করতেন। তখন আর এত স্বেচ্ছাসেবী আমরা সেখানে অংশগ্রহণ বা সংযুক্তি দেখতাম না। আপনি যে চিত্র তুলে ধরলেন সেটা কিন্তু খুবই আশঙ্কার এবং যথেষ্ট আপনি বলা চলে যে উদ্বেগের। আমি আর ভয়াবহ শব্দটা বললাম না, এমনিই আমরা নানান কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরে বন্যা, এবং যারাই এই বন্যা আক্রান্ত কেবল তারাই জানেন যেটা কি দুর্বিষহ। তো আমরা তরুণদের প্রতি আহ্বান জানাবো, আমাদের আন্দোলনের সমন্বয়করা এখনও মাঠে সক্রিয় আছেন, সচেতন আছেন, তারা বিভিন্ন সময় সব কিছু লক্ষ্য রাখছেন, কাজ করছেন, যে তারা যদি একটা বড় মাপের অবদান এখানে রাখেন। আমরা অবশ্যই চাইব না যে খুব অল্প বয়সী শিক্ষার্থীরাই ঝুঁকিপূর্ণ জায়গায় যান, কারণ বন্যা খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। কিন্তু যে সহযোগিতাটা তারা করতে পারেন এই ত্রাণ সরবরাহ করার ক্ষেত্রে বা এগুলো সমন্বয় করার ক্ষেত্রে, যদি প্রয়োজন হয়, আমি আবারও বলছি যদি প্রয়োজন হয়, তার সঙ্গে তো সেনাবাহিনী আছে বা অন্যান্য উদ্ধারকারী যারা আছেন তারা সবাই আছেন, এবং এটা অনতিবিলম্বে আমার মনে হয় যে একটা সমন্বিত উদ্যোগ গড়ে তুলে প্রস্তুতি গ্রহণ করা, কারণ মনে হচ্ছে এটা আরও বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে, এবং প্রলম্বিত বন্যার বৃষ্টিপাতও যদি অনেক দিন ধরে চলে, এটা অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাবে। আর একটা বিষয় অনুষ্ঠান শুরুর আগে আলোচনা করছিলাম যে এই সংক্রান্ত যে সরবরাহগুলো সেটা যথেষ্ট মজুদ আছে কিনা, সেটা এখনই ঠিক রাখা, তো যেখান থেকে এগুলো যাবে তারও একটা আমার মনে ব্যবস্থা থাকা উচিত, এবং খাদ্য মজুতেরও একটা বিষয় আগাম চিন্তা করা উচিত। এমনিতেই নতুন সরকার, বিশেষ পরিস্থিতি, কোথায় কোনটা কি অবস্থায় আছে আমরা আসলে প্রকৃত চিত্র জানতে আরও হয়তো কিছুটা সময় লাগবে। কিন্তু বন্যার জন্য আমার মনে হয় যে সেই খাদ্য সংগ্রহের প্রস্তুতি, সেটা সংরক্ষণের প্রস্তুতি, এবং বন্যার সময় যা যা প্রয়োজন হয় একেবারে এই মুহূর্তে অব্যবহৃত যে সাহায্য দরকার, তার পাশাপাশি চিকিৎসা, কিন্তু সবচেয়ে বড় জিনিস উদ্ধার একটা বড়। আমি এই ব্যাপারে বারবারই বলছি যে সেনাবাহিনীর তো দক্ষতা রয়েছে, আমাদের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ বাহিনীগুলোর একটা দক্ষতা তৈরি হয়েছে। আমার মনে হয় যে আমরা এটা আশা করি মোকাবেলা করতে পারবো, কিন্তু সকলকে পাশে দাঁড়াতে হবে, এবং আমার মনে হয় যে তরুণরাও নিশ্চয়ই এগিয়ে আসবেন, যারা এই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন একই রকম তারা এই বন্যা মোকাবেলায় বন্যা দুর্গতদের মানুষের জন্য কি করা যায় নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমরা দেখি যে বন্যায় মানুষের দুর্ভোগ তো থাকে, আশ্রয়হীন হয়ে যান মানুষ, খাদ্য এবং যে স্বাস্থ্যগত সমস্যা যেগুলো তৈরি হয়, এই সমস্ত সমস্যার কারণে একটা ভোগান্তিতে পড়েন। পাশাপাশি শিক্ষার আরেকটা দুর্বিষহ একটা ভোগান্তি, বড় অবস্থা। এবং এইটা এমনিতেই আপনি দেখছেন যে আমরা অনেকগুলো এক ধরনের রূপান্তর বা একটা অবস্থার মুখোমুখি হয়েছে, এবং সেক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত অনেকগুলো সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে, যে সিদ্ধান্তগুলো আমরা স্বাভাবিক সময় নিই না, এবং তারও কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। আমরা হয়তো সে প্রসঙ্গে আসবো, কিন্তু আপনি যেটা বললেন খুবই প্রভাব পড়ে শিক্ষার উপর, বিশেষ করে যারা একদম বুনিয়াদী শিক্ষার দিকে আছেন, প্রাথমিক বা আর একটু, তাদের পক্ষে তো স্কুলই চালানো সম্ভব হয় না, মানে কারোর পক্ষেই যাওয়া সম্ভব হয় না, কিন্তু বুনিয়াদী শিক্ষাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা একটা দীর্ঘ সময় শিক্ষা থেকে বঞ্চিত হন। আবার নতুন করে তাদেরকে এই কাজে যুক্ত করা, আশ্রয়কেন্দ্র প্রয়োজন হয়, যদি আমাদের আশ্রয়কেন্দ্র আছে সেগুলো সবসময় হয়তো যথেষ্ট না, স্কুল ঘরগুলো আমরা
আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করি, মানে সব মিলে বন্যা আমাদের এখানে যখন এই আকারে দেখা যায়, এটা জানি না আরও কত দূর এটা প্রভাব বিস্তারী হবে। সেক্ষেত্রে এটা শুধু অর্থনীতি, জীবন, খাদ্য সরবরাহ তো তার উপরে না, একবার আপনি একটা চমৎকার প্রসঙ্গ তুলেছেন যে এই শিক্ষা এবং শিশু শিক্ষা বিশেষ করে তার উপরে এটা খুব ভয়ানক রকম এটা একটা প্রভাব রাখে। এবং একটা সময় কিন্তু আমরা এই আলোচনাটা করতাম না, আমরা ক্ষয়ক্ষতিটাই বেশি করেছি, কিন্তু পরবর্তী সময় যখন সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে এগুলো নিয়ে কাজ হয়েছে তখন আমরা দেখেছি বড় একটা ক্ষতি হয় এই সময়টাই। এবং অনেকে আর ঝরে পড়ারও কিন্তু একটা কারণ ঘটে, অনেকে আর এই বন্যা চলে যাওয়ার পরে ফিরে যান না, অবকাঠামোগুলোর প্রচুর ক্ষতি হয়। এখন আপনি যেটা একটু আগে বললেন যে আমরা অতটা বোধহয় অগ্রসরও হইনি যে একেবারে এই পরিস্থিতির মধ্যে আমরা ইন্টারনেট সচল রেখে প্রযুক্তি দিয়ে তাদেরকে যুক্ত করব, সেটা বন্যা ছাড়া অন্য কোনো পরিস্থিতি হলে হয়তো আমরা চিন্তা করতে পারতাম, যেটা কোভিডের সময় কিছুটা চিন্তা করা হয়েছিল। কিন্তু এই সময় বিদ্যুৎ সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক এটাই যেখানে বিঘ্নিত হয় সেখানে আর ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে খুব কঠিন যদিও, কিন্তু আমার মনে হয় যে নীতি নির্ধারকরা এটা বিবেচনায় রাখবেন। বিশেষ করে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোরও একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এরকম অবস্থায় কাজ করার। সো শিশুদের ব্যাপারে আমরা বেশি আবেদন জানাবো যে যারা স্কুলে যেতে পারবেন না এই সময় তাদের ব্যাপারে কি করা যায় সেটা একটা চিন্তা ভাবনা করা। আমরা ভিন্ন শিরোনামে যাই। আমরা আমাদের সামনে যেটি আরেকটি বড় শিরোনাম দেখতে পাচ্ছি, অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র হচ্ছে, কমিটির প্রধান হিসেবে ডক্টর দেবপ্রিয়র নাম প্রস্তাব। এটা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় কিন্তু অনেকদিন ধরেই বলছেন, তিনি এই সরকার গঠিত হবার আগেও তিনি এটা বলেছেন এবং সরকার গঠিত হবার পরেও একাধিকবার তিনি এটা গণমাধ্যমে দেখেছি যে তিনি বলছেন যে একটা শ্বেতপত্র প্রকাশিত হওয়া উচিত। সামগ্রিক অর্থে যেটা আমরা বুঝি, যদি সহজ সরলভাবে বলি, পুরো চিত্রটা তুলে ধরা। কারণ আমাদের সবার আগ্রহ আছে এবং আপনি দেখেন প্রতিদিন সংবাদপত্রগুলোতে, সম্প্রচার মাধ্যমগুলোতে, অনলাইন মিডিয়াগুলোতে, এমনকি আপনার আমার আলাপচারিতাতেও আমরা বারবার অর্থনীতির বিষয়টা সামনে আসছে এবং যে যার মতো বুঝতে চেষ্টা করছি। সবাই তো অর্থনীতি বিশেষজ্ঞ না, আপনি সবাই বাংলাদেশ ব্যাংকের প্রকৃত চিত্র বুঝতে পারবে, রিজার্ভ সম্পর্কে আমাদের সাধারণ আগ্রহ আছে, জ্ঞান আছে, কিন্তু এর প্রকৃত কিভাবে এটা নির্ধারণ করা হয়, এটা কিভাবে চলে, এই বিশেষায়িত জ্ঞান তো সবসময় সবার থাকে না। একই রকম ব্যাংকের ক্ষেত্রে আমাদের হয়তো আগ্রহ আছে পরিচালনা পর্ষদের কি হলো, ব্যাংকগুলোর আমানতের কি অবস্থা, কি পরিমাণ খেলাফি ঋণ, কারা কত টাকা সরিয়ে ফেলেন, এই আলোচনা আমরা সবাই জানি, প্রতিদিন করছি। এখন আমাদের গণমাধ্যমগুলো অনেক বিশেষায়িত হয়েছেন, অনেক জটিল কঠিন বিষয় তারা অনেক সরলভাবে তুলে ধরেন। কিন্তু এত কিছুর পরেও প্রকৃত চিত্র তো আসলে একটা, আপনি বলতে পারেন যে অর্থনীতির ভাষায় এবং অর্থনীতির কাঠামোতে সেটা তুলে ধরতে হবে যে পুরো খাতের অবস্থাটা কি, এবং আমাদের একেবারে সাধারণ রিজার্ভ থেকে শুরু করে আমাদের ঋণের অবস্থা কি, আমাদের ব্যাংকগুলোর অবস্থা কি, সামগ্রিক সক্ষমতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে আমরা কোথায় আছি একেবারে অর্থনীতির ভাষায়, এবং মধ্যমেয়াদে আমরা কি করব, দীর্ঘমেয়াদে কি করব। কারণ এটা না হলে আপনি খেয়াল করুন প্রতিদিন আমরা কোনো না কোনো সংবাদ কিন্তু পাচ্ছি, কখনো আমরা একটা সাম্প্রতিক চিত্র পাচ্ছি, মধ্যমেয়াদের ধারণা পাচ্ছি, আবার দীর্ঘমেয়াদের ধারণা পাচ্ছি না। তথ্য যখন অনেক আসে আপনাকে সন্তুষ্ট করে, কিন্তু একই সঙ্গে কিন্তু আপনি একটু বিভ্রান্ত হতে পারেন, কারণ অনেক তথ্য আপনি একসঙ্গে পাচ্ছেন এবং সব বিষয়ের বিশেষায়িত জ্ঞান পাঠক হিসাবে, দর্শক শ্রোতা হিসাবে সবসময় আমাদের থাকে না, কিন্তু আগ্রহ আছে নিঃসন্দেহে। সেইটাই তো গণতান্ত্রিক কাঠামো, আমরা বারবারই বলছি। মাঝে একটু না বলেই পারছি না, যখন বেশ 1-2 বছর আগে রিজার্ভ নিয়ে খুব আলোচনা হচ্ছিল, তো তখন আমাদের প্রবাসী যারা আমাদের অভিবাসী কর্মী আছেন তারাও কেউ কেউ লিখছেন রিজার্ভের কি অবস্থা, তার মতো করে লিখছেন, তাদের মতো করে লিখছেন, দেশেও আগ্রহ জানাচ্ছে। তো একজন দায়িত্বশীল ব্যক্তি গণমাধ্যমে বললেন, আমিও অনুষ্ঠানে যুক্ত ছিলাম, যে এত মানুষের আগ্রহের কি দরকার রিজার্ভ নিয়ে। তো আমি খুব সীমিতভাবে যেটুকু ইন্টারভেন করেছিলাম সেটা এরকম যে টাকাটা কার, রিজার্ভের টাকাটা আসে কোথা থেকে, তো যিনি টাকা যোগান, যিনি এই রেমিটেন্স পাঠান, তার কি এইটুকু জানবার অধিকার নাই যে রিজার্ভের অবস্থা কি? আমি কথাটা এই জন্য তুললাম যে আমাদের সবার কৌতূহল আছে, আগ্রহ আছে, জানার অধিকার আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে আমার অর্থ, আমার অবদান এখানে, আমার প্রবাসী কর্মী, আমার যারা এখানে অর্থনৈতিকভাবে কাজ করছেন প্রত্যেকে, আমার তৈরি পোশাক থেকে শুরু করে সবগুলো খাতে। কিন্তু একই সঙ্গে সেই অনেক ধান বানতে শিবের গীতের মতো হলো যে শ্বেতপত্রের ক্ষেত্রেই আসছি, এটা একটা বৃহৎ অর্থনৈতিক চিত্র তুলে ধরবে এবং আমাদের সামগ্রিক অবস্থাটার পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে, এবং একই সঙ্গে আমরা যেটা বলছি যে কাজের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে,
সেটা জানতে গেলেও তো এটা প্রয়োজন আছে। সুতরাং পরিকল্পনা আমাদের জানা এবং আমাদের নীতি বিষয় নির্ধারণের ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা ভালো কাজ হবে। প্রথম তত্ত্বাবধায়ক সরকার 90-এর পরে, আপনার মনে, এটা অন্তর্বর্তীকালীন সরকার, দুটোকে মেলাচ্ছি না, আপনার মনে আছে যে একই ধরনের একটা রূপরেখা তৈরি করে দিয়েছিলেন রেহমান সোবহানের নেতৃত্বে, এবং কোনো রকম পরামর্শ ফি ছাড়াই তারা বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ খাত আছে অর্থনীতি এবং সামাজিক অগ্রগতি সেটা নিয়ে, এবং এটা প্রকাশিতও হয়েছিল। তারা আশা করেছিলেন পরবর্তী যে সরকারগুলো আসবে তারা এটা বাস্তবায়ন করবেন, এর আলোকে তারা বাস্তবায়ন করবেন। এটা কতটুকু বাস্তবায়িত হয়েছে সেটা বিশেষজ্ঞরাই জানেন, বা আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জানেন। তো আশা করি যে যে অর্থনীতির চালচিত্র তুলে ধরবার কথা হচ্ছে, যার নিরিখে পরিকল্পনা গ্রহণ করা যাবে, আমাদের ঘাটতিগুলো জানা যাবে, সক্ষমতাগুলো বিশ্লেষণ করা যাবে, কোথায় সহযোগিতা লাগবে সেটা আমরা বের করতে পারবো। সেটা একদম ঋণ থেকে শুরু করে যত খাত আছে, এটা শুধুমাত্র বিশেষ কিছু লোকের কাছে থাকবে না, এটা যেন আমরা জানতে পারি, প্রকাশিত হয়, যাতে আমাদের কৌতূহল নিবৃত্ত হয় এবং আমরা নীতি পরিকল্পনা গ্রহণ করতে পারি। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। আমি জনাব মাশরুজ্জামান এখন পর্যন্ত জানি না যে এই যতদিন ধরে আমরা পাচারকৃত অর্থের কথা শুনি, যত বছর যত দশক ধরে, কত টাকা এখন পর্যন্ত ফিরিয়ে আনা গেছে। দু একটা ক্ষেত্রে আমরা শুনেছি এরকম যে ফিরিয়ে আনা গেছে। তো যদি এখন যে চিত্র আমরা জানতে পারি, যদি ওপেন সোর্সেও যান, কিছু কিছু তো এই ধরনের আছে ওপেন সোর্স যারা দেন, এ নিয়ে আমরা আমাদের হয়তো ধারণাগত মতবিরোধ থাকতে পারে যে আসলে প্রকৃত টাকাটা আমরা হয়তো গণমাধ্যমে একরকম পাই, ওপেন সোর্সে একরকম পাই, মুখে মুখে আর এক রকম পাই। কিন্তু মোটামুটি আমি আর সংখ্যাটা উল্লেখ করছি না, কাছাকাছি যেটা সেটা অনেক, অন্তত আমাদের বর্তমান 2 বা 2.5টা বাজেটের সমান। আমি প্রায়শই বলি যে আফ্রিকার দারিদ্র্যপীড়িত অনেক দেশে বা যুদ্ধবিধ্বস্ত অনেকগুলো দেশকে আমরা বোধহয় এই টাকা দিয়ে খাওয়াতে পারাতে পারি বা চালাতে পারি, যে অর্থ আমাদের পাচার হয়েছে, আমরা যদি তুলনা অর্থেও বলি। এবং আমরা অনেক কিছু করতে পারতাম, এই যে পাচারকৃত অর্থের যে পরিমাণ, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। অন্তত আমাদের এখন যে আমাদের যে প্রবৃদ্ধি অবস্থা, সক্ষমতা সব মিলে অন্তত আমরা তাই দেখেছি অন্যান্য দেশের ক্ষেত্রে। এখন আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যক্তি, অর্থনীতিরই মানুষ, আমাদের চাইতে অনেক ভালো জানেন, বোঝেন এবং তাকে পছন্দ করেন আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ লোকজন, এবং তার একটা প্রভাবও আছে। তো তিনি যখন আহ্বান করেছেন যুক্তরাজ্যকে, দেখা যাক কোনো ব্যবস্থায় যদি আমরা এই টাকার অন্তত প্রত্যাশা মাফিক না হোক আংশিকও ফিরে আসতে শুরু করে, সেটা তো আমাদের জন্য পরম সৌভাগ্যের হবে। হ্যাঁ, কাছাকাছি আরেকটি শিরোনাম, দুদকের তালিকায় 80 প্রভাবশালী, অর্থ সম্পদ জব্দ হচ্ছে মন্ত্রী এমপি আমলাদের। আমার মাঝে মধ্যে মনে হয় যে এই রাষ্ট্রের সম্ভবত বড় যে সাংস্কৃতিক এবং সামাজিক অবক্ষয় ঘটেছিল, সেটা হলো আমরা সবাই প্রভাবশালী হতে চেয়েছিলাম, সকলে প্রভাবশালী হতে চেয়েছে। আমরা এইরকম পরিস্থিতির মুখোমুখি আমরা কখনো দেখিনি। আপনার একজন ক্রীড়াঙ্গনের ব্যক্তি, তিনিও মনে করছেন রাজনীতি করা দরকার, প্রভাবশালী হতে হবে। একজন সংস্কৃতি ব্যক্তিত্ব চিন্তা করছেন প্রভাবশালী হতে হবে। আমার সহকর্মীরা চিন্তা করছেন শুধু অধ্যাপনা পেশা যথেষ্ট না, আরও ক্ষমতাবান এবং শক্তিশালী হতে হবে। তো আপনি যে পেশাগুলোর নাম বললেন, তারা তো এমনিতেই ক্ষমতা চর্চা করবার একটা সুযোগ তারা পান, তার সঙ্গে তারা আরও ক্ষমতাবান হতে চেয়েছে, সমাজের প্রত্যেকেই ক্ষমতাবান হতে চেয়েছেন। মানে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা তৈরি করেছি যে আমাদের সামাজিক এবং আমাদের যে প্রতিদিনকার জীবন আচরণের যে সংস্কৃতি, জাতি হিসাবে আমাদের যার সংস্কৃতি, আমি বলছি না যে সারাক্ষণ মাথা নুইয়ে থাকতে হবে, সারাক্ষণ অবনত মস্তকে থাকতে হবে, কিন্তু আমাদের তো একটা সাংস্কৃতিক পরিচয় ছিল, একটা ঐতিহ্য ছিল। আমাদের অহংকার না হোক, একটা ভালো লাগা তো আমাদের ছিল যে আমরা অত উচ্চকিত নই, আমরা হয়তো সাধারণ থাকি কিন্তু অনেক বড় চিন্তা করি, বৃহৎ চিন্তা করি। বাঙালি হিসাবে তো এই ধারণাই সবসময় দেওয়া হয়েছে যে পৃথিবীর মহৎ সব কিছুকে আমি ধারণ করি, অতি সাধারণ জীবনযাপন করলেও আমি বলছি না যে সারা জীবনে আমাদেরকে একেবারে আধা পেটা খেয়ে কোনো রকমে কাটাতে হবে, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব, সেই লক্ষ্যই আমরা সবসময় রেখেছি। কিন্তু প্রভাবশালী হওয়া, অন্যের উপর প্রভাব বিস্তার করা, সেটা তো অন্য জিনিস, সেটা একেবারে ভিন্ন মাত্রার। আমরা ক্ষমতা দিয়ে প্রভাব বিস্তার করতে চেয়েছি, অর্থ দিয়ে প্রভাব বিস্তার করতে চেয়েছি, আমরা অদ্ভুত একটা নেক্সাস তৈরি করেছি প্রত্যেকে, এবং সেই কতটা ঠুনকো এবং কতটা আবার একই সঙ্গে সেটা যুথবদ্ধ ছিল, সেটা বোঝা যায় যে এক জায়গায় টোকা দিলে বাকি সব জায়গায় ভেঙে পড়ে। তার মানে প্রত্যেকে এক হয়েছে।
আপনি যে পেশাগুলোর কথা বললেন, যিনি অর্থ খাতে আছেন, যিনি আমলাতন্ত্রে আছেন, যিনি অন্য পেশায় আছেন, যিনি ব্যবসায় আছেন, যিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন, তারা প্রত্যেকে এক হয়ে ক্ষমতা দেখাতে চেষ্টা করেছেন। রাষ্ট্রের একজন সংস্কৃতি ব্যক্তি থেকে শুরু করে, একজন অনুকরণীয় খেলোয়াড় থেকে শুরু করে, একজন লেখক থেকে শুরু করে সবাই যখন ক্ষমতা বলয়ে ঢুকতে চান, তখন তো সেটা ভয়াবহ চিত্র ধারণ করে। তো দুদকের তালিকায় যে 80 জন আছে, আশা করছি যে দুদকের তালিকায় তারা হয়তো অর্থ সংক্রান্ত বিষয় বা ওই ধরনের ক্ষেত্রে যুক্ত হবেন। আর এই তালিকা যদি আপনি অন্য যারা ক্ষমতা এবং প্রভাব বিস্তার করতে চেয়েছেন, তালিকা তো দীর্ঘ হবে। তাহলে তো বাকি আপনার 1 দশক শুধু বিচারই করতে হবে। এটা দুদকের কাজ, দুদক করবেন, সেটা তাদের যে ধরনের অভিযোগ বা অপরাধের কারণে তারা তালিকাভুক্ত হয়েছেন। কিন্তু আমি অন্য ক্ষমতার ক্ষেত্রেও বলছি যে এই ক্ষমতা লাগাম টেনে ধরতে হবে, এটা 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 কমাতে হবে। এবং আবার তরুণরা মাঠে সেই একই কথা বলি, মাসুরুজ্জামান যে নজরুলের কবিতায় ছিল যে ওই যে বিরাট বিপুল ভয় দেখানো চাইনে হতে চাইনে ভাই, যে আমার অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক কিছু করতে চাই, অনেক কিছু দেখতে চাই, কিন্তু ভয় দেখাই বিরাট বিপুল, এরকম কিছু আমি চাই না। আপনি যখন প্রসঙ্গ তুললেন, আমাদের বলতেই হবে যে তরুণরা যেন মহৎ হয়, অনেক বড় হয়, অনেক উদার হয়, চিন্তার জায়গা তারা যেমন চিন্তা করেছেন, আমাদেরও যেন তাদের চিন্তার জগতে, চিন্তার পরিসরে ঢোকার সুযোগ দেন, কিন্তু বিরাট বিপুল হয়ে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। জুলাই হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘ টিম আসছে আজ। এর আগেও একটা প্রাথমিক আমরা দেখেছি যে তারা একটা হতাহতের তালিকা তৈরি করেছেন। আমরা প্রাথমিকভাবে গণমাধ্যমে যে চিত্র পেয়েছিলাম তার থেকে সংখ্যা অনেক বেশি, না আমার মনে আমরা 450 উপরে, আমি ঠিক প্রকৃত সংখ্যা বলছি না, অনুমিত, পরে তারা 600 উপরে, প্রায় 650 মতো আমার যদি ভুল না হয়ে থাকে। আপনি সাম্প্রতিক সময় একটা মানবাধিকার নিয়ে কাজ করেন এমন একটা সংগঠন অতি সম্প্রতি তারা একটা অনুষ্ঠান করেছেন এবং তারা তালিকাও দিয়েছেন। আমি দেখলাম যে সামাজিক মাধ্যমে তালিকাটা আছে এবং সেখানে তারা এই সংখ্যা আরও বেশি বলে তারা দাবি করছেন। যদিও তারা পরিচয় পেয়েছেন 600 উপরে, নাম পরিচয় বা ঠিকানা এগুলো তারা জানতে পেরেছেন। আর হতাহত তো আমরা প্রতিদিন শুধু যদি গণমাধ্যমের চিত্রগুলোও দেখি তাহলেও আমরা একটা ম্যাপিং করতে পারি যে কি বিরাট সংখ্যক এটা শিক্ষার্থী জনগণ হতাহত হয়েছেন এখানে। আর এর বাইরে গণমাধ্যমে আমরা দেখেছি যে অনেক হিসাব রাখা যায়নি, হাসপাতালগুলো প্রথম দিকে হিসাব দিতে পারেনি অথবা তার হিসাব রাখতে পারেনি, হতাহতের পরিমাণ এত বেশি ছিল যে তাদের পক্ষে তো সম্ভব হয়নি। বেওয়ারিশ আমরা পড়ে থাকতে দেখেছি দীর্ঘ সময় পর্যন্ত। অর্থাৎ ওই ঘটনার ভয়াবহতায় এবং যে চাপ সৃষ্টি হয়েছে হতাহতের, এটা তো আমরা কখনো এরকম দেখিনি, এত স্বল্প সময়ের মধ্যে এত মৃত্যু, এত বিভৎসতা, এত আহত হওয়া। তো একটা এলোমেলো অবস্থা তৈরি হয়েছে, প্রকৃত সংখ্যা বের করা যায়নি। আমরা হয়তো নগরের হাসপাতালগুলোতে যত দ্রুত এগুলো বের করে আনতে পেরেছি, বাইরে ততটা পারিনি। তো আপনি যেটা বললেন এই দাবি তো ছিলই আগে যে আমরা নিরপেক্ষ একটা তৃতীয় পক্ষকে দিয়ে আমরা যদি এই অনুসন্ধানটা করতে পারি, তদন্তটা করতে পারি, সেটা তো তারা তাদের মতো করবেন, কিন্তু আমাদেরও তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্যে, আমাদেরও বিচার কাজের জন্যে বা অন্যান্য আনুষঙ্গিক মামলা বা যা আছে সেটার জন্য কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং ওই অর্থে যদি বলি যে আমাদের এই দীর্ঘ প্রচেষ্টাতে ছিল মানবাধিকার প্রতিষ্ঠা, এবং যারা হতাহত হলেন এই অভ্যুত্থানে সেটা জানা এবং জানানোটা মানবাধিকারের অংশ। এবং সেক্ষেত্রে যদি এই জাতিপুঞ্জ এগিয়ে আসেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করেন, সেটা তো আমাদের জন্য খুবই ভালো, এবং তারা একটা নিরপেক্ষ পক্ষ। কিন্তু অনেকগুলো কারণে আমাদের এটা জানতে হবে, শুধু তাদের সাহায্য সহযোগিতা করবার জন্য না, আমাদের ইতিহাসের জন্য, আমাদের জানার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য এবং মানবাধিকারের জন্য আমাদের জানার প্রয়োজন আছে এই হতাহতের সংখ্যা। ভেতরে বাইরে বিক্ষোভে অরক্ষিত সচিবালয়, এটি একটি শিরোনাম, একটু ভিন্ন ধরনের আজকে অন্যান্য সংবাদপত্রের চেয়ে। আমাদের সকল পক্ষের লোকেরা দাবি করছেন। এখন দেখুন, কারোর নির্দিষ্টভাবে বলাটাও খুব অস্বস্তিকর। শিক্ষার্থীরা গেছেন এইচএসসি পরীক্ষার, অন্যান্য পেশাজীবীরা গেছেন, গ্রাম পুলিশ সেখানে দাঁড়িয়েছেন, বিভিন্ন জায়গায় সচিবালয়ের বাইরে দাঁড়াচ্ছেন, অন্যান্য স্থানে তারা দাঁড়াচ্ছেন। প্রত্যেকেরই তাদের দাবি দেওয়ার এক ধরনের নাগরিক অধিকার আছে, সেটা আমরা সকলেই স্বীকার করি। একই সাথে এটাকে যদি একটা শৃঙ্খলার মধ্যে, পদ্ধতির মধ্যে আনা যায়, এখন নতুন সরকার, এখন আইন শৃঙ্খলা রক্ষা কিন্তু এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এখনও সেটার পুরোপুরি যে বাস্তবায়ন করা গেছে তা কিন্তু না। পুলিশের অনুপস্থিতি, থানাগুলো চালু করা, এর বাইরেও কিন্তু অনেক ঘটনা আমাদের কানে আসছে যেটা আমরা হয়তো এই অনুষ্ঠানে আলোচনা করছি না, এবং অনেক ক্ষেত্রে নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার একটা প্রচেষ্টা বা চাপ সৃষ্টি করা,
সেগুলোও কিন্তু ভবিষ্যতে একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে পারে। যদি আমাদের সমন্বয়করা বিভিন্ন সময় হুঁশিয়ারি উচ্চারণ করছেন, বলছেন, কিন্তু আরও তো পেশাজীবীরা আছে এবং তারা যদি প্রত্যেকে, আমার মনে হয় যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে, এইভাবে আমি উপদেশ দিচ্ছি না, একটু সময় নিয়ে যদি দাবিগুলো করেন, কারণ একটা সরকার মাত্র কয়েকদিন হলো গঠিত হয়েছে, অতএব দাবিগুলো শুনতে একটু সময় লাগবে। হয়তো তারা একটা উন্মুক্ত পরিবেশ পেয়ে এটা বলছেন, কিন্তু আমার মনে হয় যে একটু পদ্ধতির মধ্যে এসে সবার কথাগুলো শুনতে পারলেই ব্যবস্থা গ্রহণ করা যেত। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শামীম রেজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।